একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আমরা সবাই জানি ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। কিন্তু যদি বলি পলাশীর যুদ্ধ কোনো আসল যুদ্ধই ছিল না, সেটি ছিল কেবল একটি সাজানো নাটক। যদি বলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতবর্ষের প্রকৃত এবং চূড়ান্ত পরাধীনতার শেকল পরানো হয়েছিল এর ঠিক ৭ বছর পর, যেই মহাযুদ্ধে বাংলার একজন নবাব নিজের হারানো সম্মান এবং দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য এক অসম লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন, যিনি ভারতবর্ষের ৩ বড় শক্তিকে এক করে ব্রিটিশদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন এক অকল্পনীয় মহাজোট। কি ঘটেছিল ১৭৬৪ সালের সেই বক্সারের প্রান্তরে? কেন ৩ বিশাল শক্তির জোটকেও হার মানতে হয়েছিল ব্রিটিশদের কাছে? আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব নবাব মীর কাসিম এবং বক্সারের যুদ্ধের সেই রক্তগরম করা বেদনাবিধুর ইতিহাস। তবে আমাদের শেকড়ের এই গভীর রহস্যে প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা বাংলার এই হারিয়ে যাওয়া ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে এই সত্য ইতিহাস আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ১৭৫৭ সালের পর থেকে। পলাশীর ষড়যন্ত্রের পুরস্কার হিসেবে ব্রিটিশরা মীর জাফরকে বাংলার নবাবের সিংহাসনে বসায়। কিন্তু মীর জাফর ছিলেন একজন ক্ষমতাহীন পুতুল নবাব মাত্র। আসল ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ব্রিটিশদের অসীম লোভ এবং ক্রমাগত অর্থের দাবিতে বাংলার রাজকোষ খুব দ্রুত শূন্য হয়ে পড়ে। মীর জাফর যখন ব্রিটিশদের এই বিপুল অর্থের যোগান দিতে ব্যর্থ হলেন, তখন ব্রিটিশরা তার ওপর চরম বিরক্ত হয়ে ওঠে। ১৭৬০ সালে বাংলার নতুন ব্রিটিশ গভর্নর হেনরি ভ্যানসিটার্ট এক নতুন ষড়যন্ত্র শুরু করেন। তারা মীর জাফরের জামাতা অত্যন্ত চতুর এবং উচ্চাকাঙ্ক্ষী মীর কাসিমকে বাংলার নতুন নবাব করার প্রস্তাব দেন। মীর কাসিম এই প্রস্তাবে রাজি হন। তিনি ব্রিটিশদের প্রতিশ্রুতি দেন যে নবাব হলে তিনি তাদের বিপুল অর্থ এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের জমিদারি প্রদান করবেন। চুক্তি অনুযায়ী ১৭৬০ সালের অক্টোবর মাসে ব্রিটিশরা মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে এবং মীর কাসিমকে বাংলার স্বাধীন নবাব হিসেবে সিংহাসনে বসানো হয়। ব্রিটিশরা ভেবেছিল মীর কাসিমও তার শ্বশুরের মতো একজন আজ্ঞাবহ পুতুল হবেন, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তারা নিজেদের হাতেই এমন এক সিংহকে সিংহাসনে বসিয়েছে যে তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। নবাব হয়েই মীর কাসিম বুঝতে পারলেন যে মুর্শিদাবাদে বসে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব, কারণ মুর্শিদাবাদের প্রতিটি কোণায় ব্রিটিশদের গুপ্তচর ছড়িয়েছিল। তাই তিনি এক অত্যন্ত সাহসী এবং সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে সরিয়ে বহুদূরে বিহারের মুঙ্গের নামক একটি অত্যন্ত সুরক্ষিত পাহাড়ি অঞ্চলে নিয়ে গেলেন। মুঙ্গেরের রাজধানী স্থানান্তরের মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশদের নজরদারি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা। মুঙ্গেরে গিয়ে মীর কাসিম এক বিশাল অস্ত্র কারখানা গড়ে তোলেন। সেখানে তিনি ইউরোপীয় মডেলে আধুনিক কামান এবং বন্দুক তৈরি করা শুরু করেন। তিনি তার পুরনো এবং বিশৃঙ্খল সেনাবাহিনী ভেঙে দিয়ে ইউরোপীয় কায়দায় এক নতুন, সুশৃঙ্খল এবং আধুনিক সেনাবাহিনী গঠন করেন। এই কাজের জন্য তিনি ওয়াল্টার রেইনহার্ট সমরু এবং মার্কার নামক কয়েকজন অত্যন্ত দক্ষ ইউরোপীয় সেনাপতিকে নিয়োগ দেন। খুব অল্প সময়ের মধ্যেই মীর কাসিমের সেনাবাহিনী ব্রিটিশদের সমকক্ষ এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। মীর কাসিমের এই নীরব এবং শক্তিশালী প্রস্তুতি দেখে কলকাতায় বসে থাকা ব্রিটিশদের মনে চরম ভীতির সঞ্চার হয়। মীর কাসিম এবং ব্রিটিশদের মধ্যে সংঘাতের প্রধান এবং সবচেয়ে বড় কারণটি ছিল অর্থনীতি। মুঘল সম্রাট ফারুক শেয়ারের দেওয়া এক ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বা ট্যাক্স না দিয়ে বাণিজ্য করার অধিকার পেয়েছিল। এই ছাড়পত্রকে বলা হতো দস্তক। কিন্তু ব্রিটিশ কর্মচারীরা চরম দুর্নীতি শুরু করে। তারা কোম্পানির পাশাপাশি নিজেদের ব্যক্তিগত ব্যবসাতেও এই দস্তক ব্যবহার করতে শুরু করে। এমনকি তারা টাকার বিনিময়ে দেশীয় ব্যবসায়ীদের কাছেও এই দস্তক বিক্রি করতে থাকে। এর ফলে বাংলার দেশীয় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয় এবং নবাবের রাজকোষ তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয়ে সম্পূর্ণ দেউলিয়া হওয়ার উপক্রম হয়। মীর কাসিম বারবার ব্রিটিশ গভর্নরকে চিঠি লিখে এই দস্তকের অপব্যবহার বন্ধ করার অনুরোধ জানান, কিন্তু অহংকারী ব্রিটিশরা নবাবের কথায় কোনো কর্ণপাত করল না। অবশেষে কোনো উপায় না দেখে বাংলার অর্থনীতি বাঁচাতে মীর কাসিম এক যুগান্তকারী এবং চরম সাহসিকতার সিদ্ধান্ত নিলেন। ১৭৬২ সালে তিনি নির্দেশ দিলেন যে আজ থেকে বাংলার সমস্ত ব্যবসায়ীর জন্য অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক সম্পূর্ণ মওকুফ করা হলো। অর্থাৎ ব্রিটিশদের মতো দেশীয় ব্যবসায়ীরাও এখন বিনা শুল্কে ব্যবসা করতে পারবে।
মীর কাসিমের এই একটি আদেশের ব্রিটিশদের একচেটিয়া বাণিজ্যের অহংকার ধুলোয় মিশে যায়। মীর কাসিমের এই নির্দেশ ব্রিটিশদের জন্য এক চরম অপমান এবং ব্যবসায়িক ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। পাটনায় অবস্থিত অত্যন্ত উদ্ধত এবং বদমেজাজি ব্রিটিশ কর্মকর্তা উইলিয়াম এলিস নবাবের এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করেন। ১৭৬৩ সালে উইলিয়াম এলিস হঠাৎ করে নবাবের অনুমতি ছাড়াই পাটনা শহর আক্রমণ করে বসেন। এই খবর মুঙ্গেরে পৌঁছালে মীর কাসিম চরম ক্ষিপ্ত হন। তিনি তার আধুনিক সেনাবাহিনী পাঠিয়ে পাটনা পুনরুদ্ধার করেন। উইলিয়াম এলিস সহ অসংখ্য ব্রিটিশ সৈন্য এবং কর্মকর্তাকে বন্দী করে মুঙ্গেরে নিয়ে আসা হয়। এই ঘটনার পর ব্রিটিশ এবং মীর কাসিমের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়ে যায়। ব্রিটিশরা মেজর অ্যাডামসের নেতৃত্বে এক বিশাল বাহিনী নিয়ে মীর কাসিমকে ক্ষমতাচ্যুত করার জন্য অগ্রসর হয়। ১৭৬৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কাটোয়া, গিরিয়া এবং উদয়নালায় ব্রিটিশদের সাথে মীর কাসিমের বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। মীর কাসিমের সেনাবাহিনী আধুনিক হলেও সেনাপতিদের চরম বিশ্বাসঘাতকতা এবং অনভিজ্ঞতার কারণে প্রতিটি যুদ্ধেই নবাবের বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। একের পর এক পরাজয়ে মুঙ্গেরের পতন ঘটে। মীর কাসিম বাধ্য হয়ে তার রাজধানী ছেড়ে পাটনার দিকে পিছু হটেন। ক্রমাগত পরাজয় এবং নিজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিদের বিশ্বাসঘাতকতায় মীর কাসিম মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। যখন তিনি জানতে পারলেন যে ব্রিটিশরা মুঙ্গের দখল করে নিয়েছে, তখন তার ক্ষোভ এক ভয়াবহ রূপ ধারণ করে। তিনি রাগে অন্ধ হয়ে এক চরম পৈশাচিক নির্দেশ দিয়ে বসেন। তিনি তার ইউরোপীয় সেনাপতি সমরুকে নির্দেশ দেন পাটনায় বন্দী থাকা সমস্ত ব্রিটিশ নাগরিককে হত্যা করার জন্য। সমরুর নেতৃত্বে প্রায় ২০০ জন ব্রিটিশ বন্দীকে অত্যন্ত নির্মমভাবে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। ইতিহাসে এটি পাটনা হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের খবর ব্রিটিশদের আরও বেশি হিংস্র করে তোলে। তারা মীর কাসিমকে জীবিত অথবা মৃত ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। ১৭৬৩ সালের নভেম্বরে ব্রিটিশদের প্রবল আক্রমণের মুখে মীর কাসিম বাংলা ছেড়ে অযোধ্যার দিকে পালিয়ে যান। অযোধ্যায় তখন রাজত্ব করছিলেন অত্যন্ত প্রতাপশালী নবাব সুজাউদ্দৌলা। মীর কাসিম তার অবশিষ্ট বিপুল ধন সম্পদ নিয়ে নবাব সুজাউদ্দৌলার কাছে আশ্রয় এবং সামরিক সাহায্য প্রার্থনা করেন। সেই সময়ে অযোধ্যায় আশ্রয় নিয়েছিলেন ভারতবর্ষের ক্ষমতাহীন এবং পলাতক মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। মীর কাসিম বুঝতে পেরেছিলেন একা ব্রিটিশদের হারানো সম্ভব নয়। তিনি তার অসামান্য কূটনৈতিক বুদ্ধিমত্তা কাজে লাগালেন। তিনি সুজাউদ্দৌলাকে বিপুল অর্থের লোভ দেখান এবং মুঘল সম্রাটকে বোঝান যে ব্রিটিশদের এখনই না থামালে তারা পুরো ভারতবর্ষ দখল করে নেবে। অবশেষে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে এক ঐতিহাসিক মহাজোট গঠিত হয়। ১৭৬৪ সালে এই তিন শক্তির এক অতিকায় বিশাল সম্মিলিত বাহিনী বাংলার দিকে অগ্রসর হয়। ঐতিহাসিকদের মতে এই মহাজোটের সৈন্য সংখ্যা ছিল প্রায় ৪০ থেকে ৫০ হাজার। অন্যদিকে ব্রিটিশদের সেনাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অত্যন্ত কঠোর এবং সুশৃঙ্খল এক সামরিক কর্মকর্তা মেজর হেক্টর মুনরো। মেজর মুনরো তার বাহিনীর মধ্যে চরম শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং মহাজোটের মোকাবিলা করার জন্য প্রস্তুত হন। মেজর মুনরোর কাছে সৈন্য ছিল মাত্র ৭,০০০, কিন্তু তাদের কাছে ছিল আধুনিক অস্ত্র এবং অকল্পনীয় সামরিক শৃঙ্খলা। ১৭৬৪ সালের অক্টোবর মাসে গঙ্গা নদীর তীরে বক্সার নামক স্থানে ভারতবর্ষের ভাগ্য নির্ধারণকারী দুই বাহিনী মুখোমুখি এসে দাঁড়ায়। শুরু হতে যাচ্ছে সেই মহাযুদ্ধ যা পুরো ভারতবর্ষের ইতিহাস চিরতরে পাল্টে দেবে। ২৩ অক্টোবর ১৭৬৪ সাল সকাল ৮টায় বক্সারের প্রান্তরে যুদ্ধ শুরু হয়। সুজাউদ্দৌলার দুর্ধর্ষ আফগান অশ্বারোহীরা অত্যন্ত প্রবল বেগে ব্রিটিশ বাহিনীর ওপর আক্রমণ চালায়। প্রাথমিক ধাক্কায় ব্রিটিশ বাহিনীর একাংশ চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় এবং তাদের পতন নিশ্চিত মনে হতে থাকে। কিন্তু এই মহাজোটের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের নিজেদের মধ্যে চরম সমন্বয়হীনতা এবং অবিশ্বাস। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার বাহিনী নিয়ে প্রায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। তিনি মনে মনে ব্রিটিশদের সাথে আপোস করার কথা ভাবছিলেন। মেজর হেক্টর মুনরো এই সমন্বয়হীনতার সুযোগ নিলেন। তিনি তার বাহিনীকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজালেন। ব্রিটিশদের আধুনিক গোলন্দাজ বাহিনী একযোগে অবিরাম গোলাবর্ষণ শুরু করল। কামানের গোলায় জোটবাহিনীর বিশাল হাতিগুলো ভয় পেয়ে উল্টো দিকে ঘুরে নিজেদের সৈন্যদেরই পিষ্ট করতে শুরু করল। মীর কাসিমের ইউরোপীয় কায়দায় শিক্ষিত বাহিনী অসীম সাহসিকতার সাথে লড়াই করলেও সুজাউদ্দৌলার বাহিনীর পলায়নের কারণে তারা টিকতে পারল না। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুপুরের আগেই ভারতবর্ষের ৩ বড় শক্তির এই মহাজোট সম্পূর্ণভাবে ভেঙে পড়ল এবং তারা রণাঙ্গন ছেড়ে পালাতে শুরু করল।
পলায়নরত সুজাউদ্দৌলা নিজের প্রাণ বাঁচাতে নদীর ওপর তৈরি করা নৌকার সেতুটি ধ্বংস করে দেন, যার ফলে তার নিজেরই হাজার হাজার সৈন্য নদীতে ডুবে মারা যায়। বক্সারের এই যুদ্ধে ব্রিটিশরা এক অবিশ্বাস্য এবং চূড়ান্ত বিজয় অর্জন করে। পলাশির যুদ্ধ যদি ধোঁকাবাজি হয়, তবে বক্সারের যুদ্ধ ছিল ব্রিটিশদের খাঁটি সামরিক বিজয়। এই যুদ্ধে জয়ের পর ১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ আবার ভারতবর্ষে ফিরে আসেন। তিনি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাবের সাথে চরম অপমানজনক ইলাহাবাদের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের চূড়ান্ত এবং বৈধ অধিকার লাভ করে। পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা ছিল কেবল প্রভাবশালী বণিক, কিন্তু বক্সারের যুদ্ধের পর তারা হয়ে গেল এই দেশের বৈধ শাসক এবং মালিক। পুরো ভারতবর্ষের অর্থনীতি এবং স্বাধীনতার সূর্য এই বক্সারের প্রান্তরেই চিরতরে অস্তমিত হয়েছিল। আর সেই মহানায়ক মীর কাসিম, যিনি ভারতবর্ষকে বাঁচানোর জন্য নিজের সর্বস্ব বাজি রেখেছিলেন, যুদ্ধে পরাজিত হওয়ার পর মীর কাসিম তার সমস্ত ধন সম্পদ হারিয়ে এক নিঃস্ব ভিখারিতে পরিণত হন। দীর্ঘ ১৩ বছর দাঁড়ে দাঁড়ে ঘুরে চরম দারিদ্র্য এবং ক্ষুধার জ্বালায় ১৭৭৭ সালে দিল্লির এক অন্ধকার গলিতে এই মহান নবাব অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় মীর কাসিমের কাছে একটি কানাকড়িও ছিল না। তার পরনের ছেঁড়া চাদর বিক্রি করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছিল। যেই মানুষটি বাংলার নবাব ছিলেন, যার ইশারায় কোটি মুদ্রা খরচ হতো, তাকে মরতে হল রাস্তার একজন সাধারণ ভিখারির মতো। কিন্তু ইতিহাস যদি নিরপেক্ষভাবে বিচার করে, তবে দেখা যাবে সিরাজউদ্দৌলা নয়, ব্রিটিশদের বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই মীর কাসিম। তার পরাজয়ের মাধ্যমেই ভারতবর্ষ পরবর্তী ২০০ বছরের জন্য ব্রিটিশদের গোলামির শেকলে বাধা পড়েছিল। বক্সারের প্রান্তরে সেদিন শুধু ৩টি বাহিনী হারেনি, সেদিন হেরেছিল পুরো ভারতবর্ষের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, বাংলার শেষ স্বাধীনচেতা নবাবের এই রক্ত গরম করা এবং বেদনাবিধুর ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাস আমাদের শেখায় নিজেদের ভেতরের বিভেদ এবং বিশ্বাসঘাতকতা সবসময় বাইরের শত্রুর চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই আমাদের এই আসল ইতিহাস জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।